রোদ বৃষ্টি বা ঝড় আপনি হয়তো ঘরে বসে আরাম করছেন, কিন্তু এই সময়ে ভারী ব্যাগ নিয়ে রাস্তায় এবং বিভিন্ন হসপিটালে ছুটে চলছে একদল মানুষ। এবং আমরা জেনে না জেনে ওদেরকে অনেক সময় ট্যাগ দিচ্ছি কোম্পানির দালাল। কিন্তু এই সত্যটা কি? পিছনে আসল সত্যটা জানি। দেশের প্রায় 2 লক্ষ শিক্ষিত লোক এই পেশার সাথে নিয়ে যেতে আছে। টার্গেটের চাপ এবং এত অপমানের পরও তারা কিসের জন্য এই চাকরিটা করছে, সত্যটা জানতে হলে পুরো ভিডিও দেখুন। পরিচয়টা একটু যদি বলেন। আমি মোহাম্মদ কাশিম খান, ওষুধ কোম্পানিতে আছি এমআইও হিসেবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি যদি কিছু মনে না করেন। এই যে আপনারা যে বিভিন্ন সময় দেখি যে আমরা ডাক্তারের ডাক্তার দেখানোর পরে রোগীর প্রেসক্রিপশনটা আপনারা ছবি তুলছেন, জি। এবং এটা নিয়ে পত্রিকাতে আমরা অনেক লেখালেখি দেখছি। অনেকে অনেকভাবে বলছে, মেডিকেল অফিসারদের অনেকে দালালও বলছে, বিভিন্ন কারণে বলছে। কেন বলছে? অনেকে জেনে বলছে, অনেকে না জেনে বলছে। তা আপনি যদি একটু ক্লিয়ার করতেন আপনারা কেন ছবি তোলেন, বা কোম্পানি কি আপনাকে এটা করতে বলেছে কিনা, এটা যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা দেখেন, ছবি তোলার অনেকগুলো ব্যাপার আছে, তারপর আমি জাস্ট প্রথমে একটা জিনিস একটু শেয়ার করি। সেটা হলো যে মানুষকে রং মেসেজ দেওয়া হয়। আমি একটা বিষয় ক্লিয়ার করি সহজেই, যাতে পেশেন্টরা বুঝতে পারে। এক একটা মলিকিউল এক একটা মানুষের উপর এক এক ধরনের এফেক্ট করে। তো দেখা যায় একটা ডাক্তার একটা মলিকিউল লেখে বা একটা জেনেরিক লেখে। এখন একটা পেশেন্ট যখন ওই ওষুধটা খাচ্ছে, তখন দেখা যায় যে ওনাকে স্পেসিফিকভাবে এই রোগীটা ভালো হচ্ছে না, কিন্তু এই একই ওষুধে অন্য একটা রোগী ভালো হচ্ছে। তো এইটা কিন্তু এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। তারপরে এখানে ধরেন একটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকের একটা ব্যাপার থাকে। এখন ধরেন নতুন একটা মলিকিউল আসছে বা নতুন একটা জেনেরিক আসছে। এখন আমি যখন প্রেসক্রিপশনটা দেখি রুগীর, তখন আমি বুঝতে পারি যে ডাক্তার স্যার এই জেনেরিকটা লিখতেছে বা এই মলিকিউলটা লিখতেছে। এরপরেও যে আপডেট মডিউল আছে, সে হয়তো তার ব্যস্ততার কারণে সেটা জানে না বা এই ইনফরমেশনটা তার কাছে নাই। এখন সে কি লিখতেছে এটা যদি আমি নাই জানলাম, আমি আজীবন যদি তাকে অন্য মডিউলের কথা বলে যাই বা তার গুণাগুণগুলা বা সুবিধা অসুবিধা বলে যায়, কিন্তু সে তো লিখবে না, কারণ সে যে মডিউল লেখে ওই মডিউলটা আমি তার কাছে উপস্থাপনই করি না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি যখন প্রেসক্রিপশনটা সার্ভে করি তখন আমি বুঝতে পারতেছি স্যার এই মডিউলটা লেখে, তখন আমি বলতে পারি যে স্যার আপনি যে মডিউলটা লিখতেছেন এই মডিউলের থেকে এই মডিউলটা এই কারণে বেটার। আচ্ছা, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, আমি যদি ভুল না বুঝি, সেটা হচ্ছে যে আপনারা রোগীর ভালো কথা চিন্তা করে এই ছবিগুলো। আমরা এরকম একটা কথা শুনছি বিভিন্ন সময় বা বিভিন্ন পত্রিকায় দেখি, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা অফিসার যারা আছেন তারা এই ছবিগুলো এই জন্যই তুলছেন যেন ডাক্তাররা আপনাদের কোম্পানির ওষুধ লিখতে বাধ্য হয়। এই ধরনের কিছু না কথা আছে এখানে একটা ব্যাপার হলো যে বাধ্যবাধকতার কোনো ব্যাপার নাই। একটা আপনি ধরেন আজকে যদি ওষুধ কোম্পানির প্রতিনিধি না হয়ে আপনি একটা সাবান কোম্পানির প্রতিনিধি হন, তো আপনি তো আপনার সাবানের অ্যাডটা টিভিতে দিচ্ছেন, ঠিক আছে? তো যে একটা শ্যাম্পু কোম্পানিতে জব করে, সে তার শ্যাম্পুর একটা পোস্টারে দিচ্ছে, সে দোকানে ক্যাম্পেইন করতেছে, সে টিভিতে দিচ্ছে। কিন্তু আমার যে ওষুধ, এটা যদিও একটা মানুষের জরুরি নিড, এখন আমার ওষুধটা কেন ভালো বা আমার ওষুধটা কেন ডাক্তার প্রেসক্রাইব করবে, এই যে একটা ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি যখন যেমন অ্যাড দিচ্ছেন, আমার অ্যাড দেওয়ার সুযোগ নেই। আমি হয়তো যে আমার এই জেনেরিকটার উপরে ডাক্তারকে একটা গিফট দিচ্ছি যে স্যার এইটার সৌজন্য আপনাকে এই গিফটটা দেওয়া হলো, আশা করি স্যার আপনি এই প্রেসক্রিপশনটা করবেন বা এই ওষুধটা লিখবেন। তো এখানে আপনি যেভাবে আপনার কোম্পানিকে প্রতিনিধিত্ব করতেছেন, অ্যাজ এ সাবান কোম্পানি, অ্যাজ এ শ্যাম্পু কোম্পানি বা যে কোনো কিছু হোক, আমিও জাস্ট ডাক্তারকে রিকোয়েস্ট করতেছি এবং ডাক্তারকে এই গিফটটা দিয়ে ক্যাম্পেইন করতেছি যে স্যার আপনি আমার এই মডিউলটা প্লিজ লিখে দেবেন। এখন এটা তো সম্পূর্ণ ডাক্তারের ব্যক্তিগত এখতিয়ার যে সে কোন কোম্পানি লিখবে, এখানে তো আমার তাকে ফোর্স করার কিছু নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তার মানে সোজা বাংলা কথা হচ্ছে যে আপনারা জাস্ট ইনফরমেশনটা দিচ্ছেন, আপনাদের কোম্পানি প্রদত্ত পলিসি, আপনারা সেটাই ফলো করছেন। সেটাই ফলো করছি। আচ্ছা, আপনারা যে এই যে মাঝখানে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন, আপনাদেরকে দালাল উপাধি দেওয়া হচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, কোম্পানিকে আপনাদের পাশে দাঁড়াইছে এটা নিয়ে কোনো ব্যবস্থা? না, কোম্পানি, এটা আমার একটা আশ্চর্যজনক ব্যাপার যে সেটা হলো জাতীয় নিউজে বড় বড় কোম্পানি থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই। এটা তো আসলে হওয়া উচিত না, কারণ আজকে ফার্মাসিউটিক্যালটা বাংলাদেশে পোশাক খাতের পরেই সব থেকে যে অবদানটা রাখে সেটা হলো ওষুধ কোম্পানিগুলো। কারণ এই ওষুধগুলো শুধু বাংলাদেশের মানুষ যে খাচ্ছে তা না, আমরা বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তো এই সেক্টরে এত এত মানুষ, এবং এখানে আপনি অনার্স লেভেলের নিচে কোনো গ্রাজুয়েট, হ্যাঁ সবাই গ্রাজুয়েট, কোনো কর্মী পাবেন না। তো এত ভালো একটা প্রফেশনকে এইভাবে যে তারা প্রতিনিয়ত
দালাল বলতেছে, তারা হ্যারাসমেন্ট করতেছে। এটা তো যার সচেতনতার অভাব এবং কোম্পানির দায়বদ্ধতার অভাব। কোম্পানি যদি আজকে যারা বড় বড় 10টা কোম্পানি যারা বাংলাদেশকে লিড দিচ্ছে সারা বিশ্বে, তারা যদি আজকে মিটিং করে যে আমার কর্মীরা হ্যারাসমেন্টের হচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আপনি একটাবার চিন্তা করেন যে আজকে যদি জাস্ট 2টা দিনের জন্য সমস্ত কোম্পানি বলে যে ঠিক আছে আমরা এত খারাপ, আমরা আমাদের ওষুধ আর সাপ্লাই দিব না, আচ্ছা আমরা মার্কেটে কাজ করব না, আপনি চিন্তা করেন যে একটা দিনে কি পরিমাণ মানুষের মৃত্যুর কারণ হবে। তারা যারা সমালোচনা করে তারা কি কখনো এই কথাটা চিন্তা করছে? করে না, কারণ তারা ওই উপর থেকে যা শোনে তাই, কিন্তু কখনো ডিপলি ভাবে চিন্তা করেন। আজকে আমি একটা সরকারি চাকরি যে করব, আপনি জানেন আমাদের দেশে অনেক আনএথিক্যাল মানে প্র্যাকটিস হয়। এখন একটা সরকারি চাকরি, আমি কয়টা সরকারি চাকরি আছে, আমি সরকারি চাকরিটা নাই পাইতে পারি। এখন আমি যে সারা জীবন পড়াশোনা করলাম, আমার বাবা আজকে দিন শেষে যে সে স্বপ্নটা দেখে আমার সন্তান জব করবে, আমার সংসারটার হাল ধরবে, আজকে ওষুধ কোম্পানিতে যদি আমি প্রতিনিধি না করে বেকার ঘুরতাম, তাহলে আমার যে এই আমার মতো এরকম হাজার কোম্পানির প্রতিনিধির যে ফ্যামিলিগুলো আছে তাদের কি অবস্থা হইত। তো যে এই ছেলেটা সকাল 8টায় বের হয়, আর যখন লাস্ট পেশেন্টটা বের হয় 12:30 1টার সময়, তখন সে বাসায় যায়। তখন আমার মনে হয় যে কেউ অভিযোগটা ছুটতে পারত যদি তার এই কথাটা একটা চিন্তা করতো। দর্শকবৃন্দ, আপনারা যেটা দেখছিলেন, আমরা কথা বলছিলাম আমার একজন সেলস অফিসার ভাইয়ের সাথে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন ওনাদেরকে, বা ফার্মাসিউটিক্যাল অফিসার, যেভাবে বলেন। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা অনেক বড় সেক্টর, প্রায় 200টার বেশি কোম্পানি সুনামের সাথে ব্যবসা করছে, এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রপ্তানির ক্ষেত্রে এই সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমরা পর্যাপ্ত ভালো সংবাদ বা আমাদের কিছু অপপ্রচারের জন্য আমাদের এই সেলস অফিসারদেরকে আজকে দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণার উপর করা হচ্ছে। কারণ এই অফিসাররা কোম্পানি প্রদত্ত নিয়মের মধ্যেই কাজ করছে, তাহলে ওদেরকে কেন দালাল বলা হবে? আর যদি দালাল বলা হয়, এটা দায়ভার কোম্পানিরা কেন নিবে না? বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নাই, বিশেষ করে বেসরকারি চাকরিজীবী বা ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে কোম্পানিগুলো এই দায় এড়িয়ে যাচ্ছে। তা আমরা সরকারের কাছে আবেদন করছি, সুনির্দিষ্ট একটা নীতিমালার জন্য করা হয়, এই অফিসারদের যেন দালাল কথা শুনতে না হয়। ওনারা কিন্তু এই কাজটা করে বা এই চাকরিটা করে ওনার পরিবারগুলো চালাচ্ছে। প্রায় 2 লক্ষ লোক এই সেক্টরে কাজ করছে। আমরা চাই তারা সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচুক। কোম্পানি এবং সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অভাবে এবং আইনের ফাঁক ফোকর বলে তারা আজকে বিভিন্ন কারণে শোষিত এবং অপমানিত হচ্ছে। আমরা চাই এটার একটা সমাধান। গতকাল এই শোষণ বা অপমান চলবে, বা সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার আন্দোলন করছে 5 দফা দাবি নিয়ে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক এবং মেনে নেওয়া হোক। দাবিগুলো হলো চাকরির নিরাপত্তা, সরকারি শ্রম আইন অনুযায়ী চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ করা, মানসিক নির্যাতন বন্ধ, যৌক্তিক এবং বাস্তবসম্মত সেলস টার্গেট নির্ধারণ করা, টার্গেটের নামে মানসিক নির্যাতন বন্ধ করা, টিএডিএ ও ফুয়েল কস্ট বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ টিএডিএ এবং ফুয়েল কস্ট প্রদান করা, পেশাগত মর্যাদা, এমপিওদের শ্রমিক নয় কর্মকর্তা বা সুনির্দিষ্ট পেশাদার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেয়া, ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং উৎসব ভাতার সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা। তারা কোনো দয়া ভিক্ষা চায় না, তারা কাজ করছে তাদের পরিবারের জন্য, তারা শুধু চায় একটু সম্মান, সবার সহযোগিতা। তাদের এই দাবিগুলোতে তাদের পাশে দাঁড়ানোর এখনই সময়। সবাই সচেতন হন, সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করুন, যেন এই ভিডিওটা নীতি নির্ধারক পর্যন্ত পৌঁছে যায় এবং এই লোকগুলো সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। বাংলাদেশের বিভিন্ন সমস্যা এবং এই সংগ্রামী মানুষদের জীবন নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।